ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. Haunted Histories, যার পরদে পরদে রহস্য। আমাদের ইতিহাসের পাতায় লুকিয়ে রয়েছে এমন কিছু অজানা অচেনা রহস্য যা আমাদের মনে ভয়ের সঞ্চার করে। টিম হন্টেড হিস্ট্রিজ আপনাদের জন্য এনেছে তেমনই কিছু রহস্য রোমাঞ্চে ভরা নানান স্বাদের সব অলৌকিক কাহিনীর সম্ভার। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক শাশ্বত মণ্ডলের কলমে রাশিচক্র। গল্প পরিচালনায় অনন্যা পাল। গল্পের মুখ্য চরিত্রে অভিজিৎ, অন্যান্য চরিত্রে নীলাঞ্জন, সুপ্রভাত, প্রিয়াংশু, রূপঙ্কর, রূপা, প্রান্তিকা, প্রত্যুষা এবং তনুশ্রী। গল্পের সূত্রধার আমি দেবজিৎ। শুনতে থাকুন আমাদের আজকের গল্প রাশিচক্র। বাচ্চা ছেলেটা অনেকক্ষণ ধরে তার প্রাইভেট টিউটরকে দেখে যাচ্ছে। টিউটর বাচ্চাটাকে আর তার বোনকে একসাথে পড়াচ্ছে। বাচ্চাটির বয়স 10 আর তার বোনের বয়স 8 হবে। প্রাইভেট টিচারটি তার লোভাতুর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বাচ্চা মেয়েটির উন্মুক্ত হাঁটুর দিকে। বাচ্চা মেয়েটি এ বিষয়ে একদমই সচেতন নয়, কিন্তু বছর 10 বাচ্চা ছেলেটি বেশ বুঝতে পারছে তার প্রাইভেট টিচারের এই দৃষ্টি ঠিক নয়। বাবা, একটু জল এনে দিবি? হঠাৎই জল চেয়ে বসে সেই টিউটর। বাচ্চা ছেলেটি বাধ্য হয়েই ঘর থেকে বেরিয়ে যায় জল আনতে। কিন্তু যখনই সে চৌকাঠ পেরোয়, সশব্দে ঘরের দরজাটা কে যেন বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারে আসলে ব্যাপারটা কি ঘটতে চলেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। বন্ধ দরজার এপার থেকেই সে শুনতে থাকে তার বোনের আর্তনাদ। প্রায় 10 মিনিট পর দরজা খুলে যায়। কপালের ঘাম মুছতে মুছতে আর জিভটাকে ঠোঁটে বোলাতে বোলাতে বেরিয়ে আসে সেই প্রাইভেট টিচার। কোনো সুস্বাদু খাবার সময়ের অভাবে গোগ্রাসে খেলে যেমন হাঁপানি হয়, সেই রকমভাবে এক তৃপ্ত হাঁপানি নিয়ে এসে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে ছেলেটি ছুটে যায় তার বোনকে দেখতে। দেখে বিছানায় বিস্ফারিত নেত্রে পড়ে আছে তার ছোট্ট বোন। তবে সে দৃষ্টিতে কোনো প্রাণ নেই। বোনের নিথর দেহটাকে কোলে নিয়ে চিৎকার করে ওঠে বাচ্চা ছেলেটি। মোবাইলের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙল জয়ের। ফোন বাজছে। অ্যালার্ম না, ফোনই এসেছে। স্ক্রিনে মনীষা নামটা দেখে ফোনটা রিসিভ করল। জয় বক্সি, কলকাতার 24/7 নিউজ চ্যানেলের চিফ এডিটর। ছোটবেলা কেটেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে পড়াশোনা। ছোটবেলা থেকেই তার গোয়েন্দা হওয়ার খুব শখ ছিল। ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি, কিকিরা সবই ছিল তার মুখস্থ। পড়াশোনাও সে সেরকমভাবেই করছিল। তাই প্রথমবার যখন সে আইপিএস পরীক্ষা দেয়, উত্তীর্ণ হয়ে যায়। কিন্তু বাদ সাধল তার চোখ। ছোটবেলা থেকেই চশমা তার নিত্যসঙ্গী। আর যখন আইপিএস পাশ করল,
তখন তার পাওয়ার প্রায় 17-এর দিকে। এরকম ভীষণ নিয়ে তার আর লালবাজারে জয়েন করা হয়নি। কিন্তু তা না করলে কি হবে, গোয়েন্দাগিরি তো তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। তাই আজ নিউজ এডিটর হলেও যদি কোনো ইন্টারেস্টিং কেস পায় তাহলে নিজেই মগজ চালনা শুরু করে দেয়। এরকমই কেস সে পেয়েছে এবছরের শুরু থেকে। কলকাতা শহরে ঘটে চলা এই রহস্যময় সিরিয়াল কিলিং। গত 5 মাসে 5টা খুন হয়েছে। প্রথম বিষয়টা অতটা পাত্তা দেয়নি কেউই, কিন্তু যখন মার্চ মাসে 3য় খুনটি হলো তখন সবাই ভয় পেতে শুরু করলো। আপাতভাবে ভিকটিমদের মধ্যে কোনো মিল নেই। মিল যদি কিছু আছে সেটা হলো খুন করার ধরন। যেন মাখনের উপর ছুরি চালানোর মতো কেউ নিপুণভাবে গলার নলি কেটে দিয়েছে। আর একটা বড় মিল হলো প্রত্যেক মৃতদেহে খুনি ছেড়ে গেছে নিজের ছাপ, রাশি চিহ্ন। জয় এই কেসটার প্রতি যেন একটা আলাদাই রহস্য খুঁজে পেয়েছে। তাই রাত দিন এখন এই কেসটারই অ্যানালিসিস করছে। আর করবে নাই বা কেন? এই কেসের তদন্তভার আছে তারই প্রিয় বন্ধু ডিসিডিডি রাজদীপ সেনের উপর। তাই বন্ধুকে সাহায্য করার জন্য আর তার সাথে সাথে নতুন করে গোয়েন্দাগিরি করার সুযোগটাকে একদমই হাতছাড়া করে দিতে চায় না জয়। তাই আজ জয়ের অফিসে রাজদীপ এবং তার একটা মিটিং আছে। সে বিষয়েই রিমাইন্ডার দিতে জয়ের পার্সোনাল সেক্রেটারি মনীষা তাকে ফোন করে জানায় মিটিং সকাল 9টায়। কি বুঝছিস জয়? চায়ের কাপে চামচ ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করে রাজদীপ। সবটাই ধোঁয়াশা। কিলার প্রতি মাসে আসছে এবং নিজের শিকার করে আবার মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, তোর কি মনে হয় জয়, এটা কি কোনো প্রফেশনালের কাজ? কাজের ধরন দেখে তাই মনে হয়, কিন্তু রাজ, একটা জিনিস, এটা যে কোনো কন্ট্রাক্ট কিলিং নয়, সেটা আমি শিওর। প্রফেশনাল হলেও এ নিজের কোনো পরিকল্পনা নিয়েই খুন করে যাচ্ছে। খুন করা যেন এর কাছে একটা শিল্প। কাচুমাচু মুখ নিয়ে রাজদীপ বলল। রাজদীপ সেন, ডিসিডিডি কলকাতা পুলিশ। জয়ের ছোটবেলাকার বন্ধু। জয়ের মতো এও নরেন্দ্রপুরের পড়ুয়া। দুজনেরই স্বপ্ন ছিল পুলিশ হবার, তবে কারণ দুজনের আলাদা। জয় চাইতো বুদ্ধিবৃত্তিক কাজকর্ম করতে, আর রাজদীপের ফ্যান্টাসি ছিল সুপার কপ হওয়ার। তা সে যাই হোক, নিজের যোগ্যতার বশেই এই অল্প কয়েক দিনের মধ্যে রাজদীপ কলকাতা পুলিশের এত বড় একটা পদ সামলাচ্ছে। তবে তার সমস্ত অনুমান, সমস্ত হিসাব নিকাশ যেন অর্থহীন হয়ে গেছে এই খুনির কাছে। আজ 5 মাস হলো সে কিছুই করতে পারছে না। কি করে এগোবে তার কিছু ভাবনা চিন্তা আসার আগেই খুনি কিন্তু তার নিজের পরবর্তী পদক্ষেপ ফেলে দেয়। তার প্রফেশনাল লাইফের এই ব্যর্থতা কিন্তু তার ব্যক্তিগত জীবন কতটা প্রভাবিত করেনি, এই ব্যাপারে পুরো ক্রেডিট যায় ওর স্ত্রী দেবলিনার উপর। 6 বছর ওদের বিবাহিত জীবন, সাথে 5 বছরের ফুটফুটে মেয়ে দিয়াশা। দেবলিনা পুরো সাপোর্ট রাজদীপকে দেয়। তাই রাজদীপ এখন এই কেসটা নিয়ে একটু শান্তিতে ভাবতে পারে। আর এই বিষয়ে তার প্রধান সাহায্যের হাত হলো তার বাল্যবন্ধু জয়। কারণ সে জানে জয়ের মাথায় যা বুদ্ধি আছে তা কলকাতা পুলিশের অনেকের থেকেই বেশি। একটা জিনিস আমি এখনো ক্র্যাক করতে পারলাম না, সেটা হলো প্যাটার্ন। জানুয়ারি থেকে মে এই 5 মাসে 5টা খুন, খুনের ধরন এবং খুনের সিগনেচার, এই দুটো ছাড়া আর কোনো প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি না। জুন মাস পড়ে গেল, আমার মন বলছে এই মাসটাতেও হতে আর দেরি নেই। হঠাৎ জয়ের কেবিনে নক করার আওয়াজ হয়। জয় এবং রাজদীপ
দুজনেই ঘুরে তাকালো। জয় বলল, কামিন। দরজা খুলে প্রবেশ করল অগ্নিভ, জয়ের চ্যানেলের ইয়াং জার্নালিস্ট। চোখে মুখে তার যেন বিস্ময় আর ভয়ের মিশ্র অনুভূতি। কি হয়েছে? অগ্নিভ বলল, আবার হয়ে গেছে। ওর কথা শুনে জয় এবং রাজদীপ দুজনের মুখই যেন পাংশুবর্ণ হয়ে যায়। অগ্নিভোর কথা শুনে বেশ চিন্তিত হয়ে ওঠে জয়। রাজদীপ তাকে জিজ্ঞাসা করল, কোথায়? দমদম মেট্রোর একটু আগে, যেখানে রেল লাইনটা আছে। আচ্ছা, আমি উঠলাম। বলে জয়কে বিদায় জানিয়ে চলে গেল রাজদীপ। তুই কখন যাবি? অগ্নিভকে জিজ্ঞাসা করে জয়। এই খানিকক্ষণের মধ্যেই বেরোবো। বেশি দেরি করিস না, বেরিয়ে পড়। জয় নির্দেশ দেয় তাকে। ওকে জয়দা। এরপর অগ্নিভ সেখান থেকে চলে যায়। অগ্নিভ চ্যাটার্জি জয়ের 24/7 চ্যানেলের ক্রাইম রিপোর্টার। বেশ বুদ্ধিমান ছেলে, চটপটে আর কথা বলায় পারদর্শী। বাঙালি হলেও অগ্নিভ বাংলাতে ছোট থেকে থাকেনি। কানাডাতেই তার জন্ম, সেখানেই তার বেড়ে ওঠা। জার্নালিজম নিয়ে পড়াশোনা। জার্নালিজমের প্রজেক্ট করতেই গত বছর ভারতে আসা। বিদেশে বড় হলেও মনে প্রাণে সে কিন্তু খাঁটি বাঙালি। তাই কলকাতাতে এসে সে ঠিক করে এখানেই থেকে যাবে। প্রজেক্ট কমপ্লিট করার পর সে ঠিক করে বাংলা নিউজ চ্যানেলে কাজ করবে। প্রজেক্ট করার সময়ই সে শুনেছিল জয়ের কথা, জয়ের প্যাশনের কথা। তাই সরাসরি সে অ্যাপ্লাই করে জয়ের অফিসে। এখনও তার মনে পড়ে গত বছর সেপ্টেম্বর মাসে তার ইন্টারভিউয়ের কথাগুলো। চশমা নাকে এঁটে বেশ খুঁতখুঁতে দৃষ্টিতেই দেখছিল জয় তাকে। যখন সে তার এবং বাকিদের প্রশ্নের উত্তর বেশ বুদ্ধিমত্তার সাথে দেয়, তখন জয় খানিকটা সহজ হয় তার উপর। প্রায় 2 মাসের মধ্যেই জয় এবং অগ্নিভ বেশ খানিকটা কাছাকাছি চলে এসেছে। এবছর জানুয়ারি মাস থেকে যখন এই খুনোখুনিটা শুরু হলো, জয় এই কাজের দায়িত্ব অগ্নিভকেই দিল। অগ্নিভ কোথাও যেন ফিল করে সে আর জয় খানিকটা একরকম ভাবেই ভাবে। জয়ের মতো ওরকম তুখোড় না হলেও অগ্নিভর প্রত্যুৎপন্ন মতিত্বও কিন্তু প্রশংসনীয়। কিন্তু জয় আর রাজদীপের মতো সেও কিন্তু এই খুনের ব্যাপারে যথেষ্ট ঘেঁটে আছে। কিছুই যেন বুঝে উঠতে পারছে না। 24/7 চ্যানেলের গাড়ি এসে দাঁড়ালো দমদম স্টেশনের দিকে। অগ্নিভ তার মাইক এবং ক্যামেরাটা বের করে নিল। ক্যামেরাম্যান আকাশকে ইশারায় আসতে বলে চলে গেল মার্ডার স্পটের দিকে। গিয়ে দেখে রাজদীপ তার টিম নিয়ে সেখানেই উপস্থিত। বেশ ভিড় জমেছে সেখানে। ভিড় ঠেলে অগ্নিভর সামনে এগিয়ে যেতেই একটা ভাবসা গন্ধ তার নাকে এলো। রক্ত শুকিয়ে গেলে যেরকম হয় ঠিক সেরকম গন্ধ। গা গুলিয়ে উঠল তার। বছর 24 বছর হবে মেয়েটি। গলায় প্রায় 10-12 বার ছুরি চালানো হয়েছে বিভিন্নভাবে। চারিদিকে রক্ত জমে আছে চাপ চাপ হয়ে। পরনের টি শার্টটি লাল হয়ে গেছে রক্তে। নাকে রুমাল বেঁধে ঝটপট কয়েকটা ছবি তুলে নিল সে। ততক্ষণে আকাশ রাজদীপের ইন্টারভিউ সেরে নিয়েছে। অগ্নিভ সেখানে উপস্থিত একজন কনস্টেবলকে জিজ্ঞাসা করে, এবারে সিম্বলটা কোথায়? কনস্টেবল মৃতদেহের বাঁ পায়ের গোড়ালির দিকে ইঙ্গিত করে। অগ্নিভ ঝুঁকে সেটা দেখে। খুনি আগের মতোই নিজের চিহ্ন ছেড়ে গেছে, তুলা। খুনি কোনো সরু অথচ ধারালো অস্ত্র দিয়ে এটি খোদাই করেছে। তাড়াতাড়ি সেটার ছবি তুলে নিল অগ্নিভ। রাজদীপ পাশেই দাঁড়িয়েছিল। অগ্নিভ তার কাছে জিজ্ঞাসা করল, রাজদা, কিছু বুঝছো? রাজদীপ বেশ নিরাশভাবে বলল, ধুর, কি করে বুঝবো? সেই এক প্যাটার্নে খুন। আমরাও আর এক পাও এগোতে পারিনি তদন্তে। আর এই খুনিকে দেখো, 6টা খুন করে ফেললো। অগ্নিভ জিজ্ঞাসা করে, আচ্ছা, ভিকটিমের কোনো পরিচয় পাওয়া গেছে? রাজদীপ বলে, শালিনী সিংহ, আইটি কর্মী, বয়স ওই 25 মতন।
ওই পার্স আর আই কার্ড দেখে জানতে পারলাম। আচ্ছা, বলে অগ্নিব আকাশকে ইশারা করে আসতে বলে এবং লাইভ টেলিকাস্ট শুরু করে। রাত্রি তখন 8টা। জুন মাস প্রায় শেষ হতে চলল। এখনো অবধি রাজদীপ কোনো কিছুরই কোনো কিনারা করতে পারল না। তার উপর কমিশনার তাকে চাপ দিচ্ছে। আজ তো প্রায় সে রেগেই বলে ফেলেছে, স্যার, যদি আপনার মনে হয় আমি ঠিক ফিট হচ্ছি না এই কাজের জন্য, তাহলে আমাকে ডিসমিস করুন। দুপুর থেকেই তার মেজাজটা খারাপ আছে। মেয়ে দিয়াশাকেও সে দুবার ফালতু ফালতু বকেছে। সত্যি তার বন্ধু জয়ও এ বিষয়ে কোনো কুল কিনারা করতে পারছে না। হঠাৎই দেবলিনার আওয়াজে তার সম্বিত ফিরে। রাজ, কি হয়েছে তোমার? এত আপসেট কেন? রাজদীপ চুপ করে থাকে। দেবলিনা তার গায়ে একটা আলতো ধাক্কা মেরে বলে, কি হলো মিস্টার সুপার কপ? ভালো লাগছে না দেবু। বলেই দেবলিনার কোণে মাথাটা গুজে দিল সে। দেবলিনা তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করল, কি কোনো প্যাটার্ন নজরে পড়ছে না, তাই তো? রাজদীপ মুখটা তুলে বলল, না গো, 6টা নৃশংস খুন আর সেই সিগনেচার। জুলাই আসতে চললো, আবার খুন করবে সে। আর আমি কিচ্ছু করতে পারছি না। দেবলিনা তাকে আশ্বাস দিল, একটু শান্ত হয়ে ভাবো, দেখো সব পারবে। আর জয়দা কি বলছে? রাজদীপ এবার বিমর্ষ হয়ে বলল, না, ও কিছু বলতে পারছে না। দেবলিনা এবার রাজদীপের কপালে হাত বুলিয়ে বলল, তোমায় ভেঙে পড়লে চলবে না। কলকাতা পুলিশের গর্ব তুমি। আর তার থেকেও বড় কথা, আমি আমার হিরোর মুখে হাসি দেখতে চাই সব সময়। মনে আছে কিভাবে তুমি আমাকে সেই ইফটিজারদের হাত থেকে বাঁচিয়েছিলে? দেবলিনা স্মৃতির সমুদ্রে ডুব দেয়। সমুদ্রের ঢেউয়ের মতো তার আর রাজদীপের চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো দিনের কথাগুলো। তাদের প্রথম ডেট, তারপর 3 মাসের মধ্যেই বিয়ে। এসব ভাবতে ভাবতে রাজদীপ খানিকটা স্বস্তি পাচ্ছিল। হঠাৎই জয়ের ফোন তাকে উদ্বিগ্ন করে তোলে। জয় খুব উত্তেজনা নিয়ে বলল, শোন রাজ, কাল সন্ধেবেলা আমার অফিসে চলে আয়, গুরুত্বপূর্ণ কথা আছে। রাজদীপের গলায় বিস্ময়। কেন রে, কি হয়েছে? বল এক্ষুনি। না, যা বলার কাল বলবো, তুই শুধু চলে আসিস। কি হলো? আই থিঙ্ক জয় হ্যাজ ফাউন্ড সামথিং। কাল আমাকে ও ডাকলো। রাজদীপের মুখে খানিকটা স্বস্তি দেখে দেবলীনা বলল, খাবার বাড়ছে, এসো এবার। আর দিয়াকে একটু আদর করে দিও, বড্ড আপসেট হয়ে আছে। রাজদীপ হাসি মুখে সম্মতি জানায়। 30 জুন সন্ধ্যাবেলা 24/7 চ্যানেলের কনফারেন্স রুমে বসে আছে 3 জন, জয়, রাজদীপ, অগ্নিপ। জয় বলে, তবে আমরা শুরু করি। রাজদীপ অধৈর্য হয়ে বলল, আর সাসপেন্স ভালো লাগছে না, শুরু করতো। জয় শুরু করল। এই গল্পের সূচনা জানুয়ারি মাস থেকে। আমি এক এক করে ভিকটিমের পরিচয় দেব এবং তাদের দেহে পাওয়া রাশিচিহ্নকে তুলে ধরব। তো জানুয়ারি থেকে শুরু করি। জানুয়ারি, প্রমথ বিশ্বাস, বয়স 72, একা থাকতেন, খুন হন 25শে জানুয়ারি। পদ্ধতি গলা কেটে, আর পাওয়া যায় মীন রাশির চিহ্ন। ফেব্রুয়ারি, অজয় ঘোষাল, বয়স 50, পেশায় শিক্ষক, একই রকমভাবে খুন, আর প্রাপ্ত রাশি চিহ্ন কুম্ভ। মার্চ, শেফালি সর্দার, পেশায় হসপিটালের আয়া, আরজি করে কাজ করত, বয়স 33, আর দেহে প্রাপ্ত রাশি চিহ্ন মকর। এপ্রিল, শম্পা দাস, বেশ্যা, বয়স 34, গলায় ছড়ি চালিয়ে খুন, আর পাওয়া গেল ধনু রাশি। মে, অভিষেক দে, বয়স 18, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, প্রাপ্ত রাশিচিহ্ন বৃশ্চিক। আর শেষেরটা তুই জানিস। আপাতভাবে দেখলে খুন হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যেই খুনটা হয়েছে।
দেখলে মনে হবে কোনো প্যাটার্ন নেই, কিন্তু আছে। খুনি আমাদের বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, কিন্তু আমরা সেটা ধরতে পারিনি। তবে কাল রাত্রে আমি এটা ধরতে পারলাম, গোটা বিষয়টা। এটা জাস্ট একটা পাজল। আমি বলে দিচ্ছি, পরের খুনটা হলে সেখানে রাশিচিহ্ন কি পাওয়া যাবে। পরের রাশিচিহ্ন হবে কন্যা। এতটা বলে জয় থামল। রাজদীপ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি করে তুই এত শিওর? জয় হালকা হাসল, তারপর বলল, তার আগে তোকে একটা জিনিস দেখাই। বলেই এলইডি স্ক্রিনটা অন করলো জয়। দেখল একটা কম দামি চ্যানেলের কোনো জ্যোতিষের অনুষ্ঠান চলছে। এটার জন্য অগ্নিভকে ধন্যবাদ জানাই। আর তুই এটা দেখ। প্রোগ্রামটি শুরু হলো। জ্যোতিষ নিজেই সঞ্চালক। সে বলল, নমস্কার, ভাগ্যচক্রতে আপনাকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় শাস্ত্রী, আপনার বিশ্বস্ত। আজ আমাদের বিষয় হলো অপঘাতে মৃত্যু। তো আমি বলি কি, মৃত্যুকে আমরা কেউই আটকাতে পারি না। তার থেকে বরং আসুন মৃত্যুকে ভালোবাসতে শিখি। অপঘাতের অনুভবই হবে না। তো জেনে নি। কথাটা শেষ হবার আগেই রাজদীপ জয়ের হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে অফ করে দিল প্রোগ্রামটা। কি যাতা, পাগলের মতো বকছে। কে এটা? আর তুই এসব শুনছিস? আমার আর ভাল লাগছে না। বল, তুই কি প্যাটার্ন পেলি? জয় বলে উঠল, তোর না ধৈর্য বড্ড কম। সেই স্কুল থেকে দেখছি। প্রেম করার সময়ও দেখলাম। শালা 22 বছরে মাত্র 3 মাস প্রেম করে বিয়ে করে নিলি। কোনো পেশেন্স নেই তোর। অগ্নিভ জয়ের কথা শুনে হেসে ওঠে। রাজদীপ রেগে বলে, বলবি তুই? জয় রাজদীপের কাছে মুখটা এগিয়ে নিয়ে হাসতে থাকে। জয়, তুই কি বলবি? উত্তেজিত হয়ে বলে রাজদীপ। তার আগে তোকে একটা ঝটকা দিই। কি? খুনের রাশি মেষ। মানে এতটা শিওর কি করে তুই? শিওর না, এটা আমার অনুমান, কিন্তু আমি 95% নিশ্চিত। তুই প্লিজ এক্সপ্লেন কর, আমার সব ঘেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করি। বলেই জয় অগ্নিভকে বলে, অগ্নিভ, প্রজেক্টর অন করো। অগ্নিভ প্রজেক্টর অন করতেই সামনের স্ক্রিনে বড় একটা রাশিচক্রের ছবি ভেসে উঠল। তার মধ্যে কিছু রাশি চিহ্নে লাল আর কিছু রাশি চিহ্নে নীল মার্ক করা আছে। সম্ভবত জয়ের রিসার্চের কাজ। জয় শুরু করে, তাহলে আমরা এই ক্রিপ্টিক খুনের প্যাটার্নটা ডিকোড করি। আচ্ছা অগ্নিভ, একবার তুই ভিকটিমদের নাম আর তাদের পাশে পাওয়া জোডিয়াক সাইনগুলো একটু বলতে পারবি? ওকে জয়দা। প্রথম খুন প্রমোদ বিশ্বাস, মীন রাশি। দ্বিতীয় খুন অজয় ঘোষাল, কুম্ভ। তৃতীয় খুন শেফালি সর্দার, মকর রাশি। চতুর্থ শম্পা দাস, ধনু রাশি। পঞ্চম অভিষেক দে, বৃশ্চিক রাশি। আর ষষ্ঠ শালিনী সিংহ, তুলা রাশি। থ্যাংকস অগ্নিভ। রাজ, আমাকে একটা কথা বল, তোর প্রথম কি মনে হয়েছিল এই প্যাটার্ন দেখে? কি আবার, নর্মাল, যেটা মনে হয়। ভিকটিমদের রেসপেক্টিভ জোডিয়াক সাইনগুলোই ড্র করা, কিন্তু প্রথম 4 জনের তো মেলেইনি। তাই আমরা ধরেই নিলাম এটা প্যাটার্ন নয়। আর ওখানেই তুই ভুলটা করলি। যদিও দোষ কারণ না, আমিও উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কাল যখন শালিনীর রাশি আর ওর বডিতে পাওয়া সাইন মেলালাম তখন মিলে গেল। তারপর বাকি সাইনগুলোকে নিয়ে একটু খেলা করতেই আসল প্যাটার্নটা চলে এলো। কি সেটা? দেখ তাহলে। বলেই জয় স্ক্রিনের স্লাইডটা চেঞ্জ করে। তাতে রাজদীপ দেখে পুরো প্যাটার্ন সলভ করে দেওয়া। আমাদের কিলার বাবু একটু কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে ভালোবাসেন। রাজ, তুই দেখতেই পাচ্ছিস যে কি প্যাটার্নে খুনগুলো হচ্ছে।
তার মানে তুই বলতে চাইছিস যে কিলারের রাশি মেষ, আর মেষ রাশিকে ফিক্স করে বৃষ রাশি থেকে মিন অবধি রিভার্স করেছে। এক্স্যাক্টলি। তার মানে প্রমথবাবুর রাশি বৃষ, যেটা তুই জানিস, আর এরকম করে বাকিগুলোকে মিলিয়ে নে, দেখবি সবটা ক্লিয়ার হয়ে গেছে। আই সি, রিয়েলি জয়, ইউ আর জিনিয়াস। কিন্তু একটা কথা বল, তুই শিওর কি করে যে ও আবারও খুন করবে? দেখ, এই ধরনের সাইকো কিলারদের খেলতে ভালো লাগে। বলাই বাহুল্য যে আমাদের কলকাতার এই কিলার মশাই কিন্তু অবশ্যই সাইকো, আর সম্পূর্ণ জোডিয়াক সাইকেল কভার না করে সে শান্ত হবে না। ও 5টা খুন এখনো করবে, কিন্তু তার আগে আমাকে ওদের আটকাতে হবে। কিন্তু কিভাবে জয়দা? অগ্নিভ এতক্ষণে মুখ খোলে। গুড কোয়েশ্চেন্স অগ্নিভ। তুই জোডিয়াক কিলারের নাম শুনেছিস? আমেরিকান সিরিয়াল কিলার, কিন্তু সেটা তো আনসলভড কেস। আমরা এই কলকাতার জোডিয়াককে ধরার জন্য ফাঁদ পাততে হবে। আচ্ছা জয়, লেট মি। বল। এই ধরনের কেস আমাদের ফিল্ডে নেমে না, ঘরে বসেই সলভ করতে হবে। আমি যতদূর এই সাইকোদের বুঝি, এরা খুব অ্যাটেনশন চায়, আর আমরা যদি এটা একে বুঝিয়ে দিই যে আমরা ওকে গুরুত্ব দিই না, ওকে এবার ধরেই ফেলব, তাহলে ও হয়তো কিছুটা ঘাবড়ে যাবে, ভুল স্টেপ নেবে, হয়তো আমাদের তাতে কিছুটা সুবিধাও হবে। ওকে আমরা চান্স নিতেই পারি। অগ্নিভ জয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা জয়দা, আমরা চ্যানেলে একটা প্রোগ্রাম করি। খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। রাজ, তুই প্রোগ্রামের চিফ গেস্ট হয়ে আয়। প্রোগ্রামের নাম কলকাতার জোডিয়াক। কেমন? সুপার। আচ্ছা, ওই অ্যাস্ট্রোলজারের কেসটা কি? এটা অগ্নিব বলুক, ওই দেখছে ব্যাপারটা। আচ্ছা, তো বল। দেখো, ব্যাপারটা ঠিক কতটা জমবে আমি জানি না, কিন্তু আমার ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে। মানে এই যে মৃত্যুঞ্জয় শাস্ত্রী, এ একটু স্যাডিস্টিক, কথাবার্তাগুলো অদ্ভুত। আগের দিন প্রোগ্রামে ও একটাই দাবি করে, এই যে 6টা খুন হয়েছে এইগুলোর প্রেডিকশন নাকি ও আগে থেকে করতে পেরেছিল। রাজদীপ বাধা দিয়ে বলে উঠল, এই ওয়েট, মানেটা কি? মানে আমার সবটাই অনুমান যে এই লোকটি কিন্তু খুনের সাথে যুক্ত থাকলেও থাকতে পারে। না, এরকমও তো হতে পারে যে ও পাবলিসিটি পেতে চায়, তাই এটা করছে। জয় এতক্ষণে বলল, কিংবা পাবলিসিটি পাওয়ার জন্য নিজেই খুন করে নিজের প্রেডিকশন দিচ্ছে। সবকিছুই সম্ভব রাজ, কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। তুই শুধু একটু নজর রাখ। আর হ্যাঁ, আমরা প্রোগ্রামটা করব খুব তাড়াতাড়ি। দেখব কলকাতার জোডিয়াক তাতে কি রিয়াকশন দেয়। ওকে, তাহলে গুড নাইট, আমি যাই। বলেই রাজদীপ বিদায় নেয় ওদের থেকে। 15ই জুলাই আজ টেলিকাস্ট হবে 24/7 চ্যানেল থেকে কলকাতার জোডিয়াক। নিউজ অ্যাঙ্কার অর্চিতা এই প্রোগ্রামটির সঞ্চালিকা। সে শুরু করল। নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 24x7-এ আপনাদের স্বাগত। কলকাতা শহরে হানা দিয়েছে এক অজানা আততায়ী, যার আঘাতের শিকার 6 জন নির্দোষ প্রাণ। কেন এই হত্যা লীলা, কি এর সম্ভাব্য মনস্তত্ত্ব, সেসব নিয়েই আজ আমাদের এই অনুষ্ঠান। কলকাতার জোডিয়াক। জোডিয়াক পৃথিবীর ঘৃণ্য সিরিয়াল কিলারদের মধ্যে একজন, যাকে কেউ ধরতে পারেনি। আমাদের কলকাতার জোডিয়াকও কি ধরা পড়বে? এই আলোচনায় আজ হবে।
আছেন আমাদের বিশেষ অতিথি কলকাতা পুলিশের ডিসিডিডি রাজদীপ সেন। নমস্কার মিস্টার সেন, নিউজ 24x7-এ আপনাকে স্বাগত। ধন্যবাদ অর্চিতা। তো বলুন মিস্টার সেন, শুনেছি আপনি এই খুনির কিলিং প্যাটার্ন ক্র্যাক করেছেন, সেটা কি সামনে আনা যায়? অবশ্যই। আর বলে রাখি, খুনি একটু নিজেকে বুদ্ধিমান ভাবে একটু জটিল প্যাটার্ন তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত টেকেনি। আমার বিশ্বাস এবার আমরা ওকে ধরতে পারবো। মিস্টার সেন, শহরের মানুষ আতঙ্কে, কি বলবেন তাদের? একটাই কথা বলবো, ভয় পাবেন না। আমরা সবটা দিয়ে চেষ্টা করছি। 6 জনকে বাঁচাতে পারিনি, কিন্তু বাকিদের আশ্বাস দিচ্ছি কারোর কোনো ক্ষতি হতে দেব না। তো দর্শক বন্ধুরা, অফিসার রাজদীপ সেন দিচ্ছেন আশ্বাস, কিন্তু আপনারা কি ভাবছেন লাইভ জানান। আমাদের নাম্বার 24185643। ফিরে আসছি একটা বিরতির পর। বিরতির মাঝে জয় আর অগ্নিভ এসে রাজদীপকে আরও বলে যায় কনফিডেন্ট থাকতে, যাতে খুনির আত্মবিশ্বাসকে ভাঙা যায়। বিরতির পর ফিরে এসেই অর্চিতা শুরু করে। ফিরে এলাম বিরতির পর। একজন দর্শক বন্ধু আমাদের জন্য ফোনে অপেক্ষা করছেন, আমরা কলটা নিয়ে নিই। হ্যালো, কে বলছেন? ওপার থেকে ঘ্যাস ঘেঁষে গলার উত্তর আসে। হ্যালো হ্যালো, আমার কোনো নামই ছিল না, কিন্তু আপনারা ভালোই নাম দিয়েছেন দেখছি, কলকাতার জোডিয়াক। শুনেই চমকে যায় সকলে। নিউজ রুমে বসে থাকা জয় সঙ্গে সঙ্গে অগ্নিভকে ইশারা করে কল ট্রেস করতে। জোডিয়াক আবার বলে ওঠে, কল ট্রেসিং এ অযথা সময় নষ্ট করবেন না জয়বাবু, তার থেকে বরং আমার কথাটা শুনুন। রাজদীপ বাবু, আপনি কিন্তু প্যাটার্ন ব্রেক করার ক্রেডিটটা আপনার বন্ধুকে দিন। সবাই ভালো করে জানে ও জিনিস আপনার দ্বারা সম্ভব না। আর আপনি আশ্বাস দিচ্ছিলেন না, আমি আজ লাইভ চ্যালেঞ্জ করছি, সামনের 3 মাসে আমি 5 জনকে মারব। আপনি আটকাতে পারবেন না, অযথা চেষ্টা করবেন না। পরবর্তী খুনের জায়গাও আমি জানিয়ে দেব। আসছে শুক্রবার খিদিরপুর ডকে জাহাজ কাটার জায়গায় আপনাদের ক্রাইম রিপোর্টারকে একা আসতে বলবেন, ওকেই আমি লোকেশন দেব। আর হ্যাঁ, চালাকি করে পুলিশ যদি ওর সাথে আসে তাহলে জয়বাবু অন্য ক্রাইম রিপোর্টার দেখে নিন। রাখছি। বলেই ফোন কেটে দেয় জোডিয়াক। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় কলকাতা শহর। প্রথমবার এইভাবে এসে সরাসরি চ্যালেঞ্জ কেউ করেনি। আজ শুক্রবার, অগ্নিভর গলাও বারবার শুকিয়ে যাচ্ছে। জয়ের কাঁধে হাত রেখে বলল, রাজ যাবে আন্ডার কভারে, ওকে বুঝতে দেওয়া যাবে না। সন্ধ্যাবেলা অগ্নিভ গিয়ে পূর্ব নির্ধারিত জায়গায় দাঁড়ায়। ফাঁকা জায়গা, চারিদিকে জাহাজের টুকরো পড়ে আছে। ওপরে ক্রেনের সাথে একটা বড় কন্টেইনার লাগানো। রাজদীপ আর তার দল ঠিক পেছনেই আছে আড়ালে থেকে। হঠাৎ তার ফোনে ফোন আসে। রিসিভ করতেই রাজদীপ শুনতে পায় জোডিয়াকের গলা। হ্যাঁ, সেই ভুলই করলেন, আমি বারণ করলাম, এবার দেখুন কি হয়। হঠাৎ ঘটাং শব্দে অগ্নিভ ওপরে তাকায়। দেখে ক্রেন থেকে কন্টেইনার কেউ খুলে দিয়েছে, আর সেটা তীব্র বেগে তার দিকে ধেয়ে আসছে। হঠাৎই রাজদীপ এসে অগ্নিভকে কোনো ক্রমে সরিয়ে নিয়ে পাশে এসে পড়ে, আর প্রবল শব্দে মাটিতে এসে পড়ে সেই কন্টেইনারটি, আর সঙ্গে সঙ্গে খুলে যায় তার দরজা। অগ্নিভ আর রাজদীপ অবাক হয়ে দেখে সেখানে রয়েছে জোড়া লাশ। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। শ্রদ্ধা টিভিতে আপনাদের স্বাগত।
অন্যদিনের মতো আজও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভাগ্যচক্রে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় বশীকরণবিদ আচার্য মৃত্যুঞ্জয় শাস্ত্রী। মৃত্যুঞ্জয় বাবু নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার নমস্কার। আচ্ছা বলুন, কেমন আছেন? মা তারার আশীর্বাদে ভালোই, আপনি বলুন। আচ্ছা, কিন্তু কলকাতায় এই যে এক অজানা খুনির আতঙ্ক, এর জন্য আর শান্তি পাচ্ছি কই। এইসবই মানুষের পাপের ফল। আমি সব সময় বলে এসেছি, মৃত্যুই মুক্তির একমাত্র উপায়। আমাদের সকল দোষ, সকল পাপ থেকে মুক্তি হব একমাত্র মৃত্যুর দ্বারা। পাপের বদলে পুণ্য, এই হিসেব আজ হয় না। কারণ কোনটা পাপ আর কোনটা পুণ্য সবটাই আপেক্ষিক, দৃষ্টিভঙ্গির পার্থক্য। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা সরাসরি চলে যাব, আজকের আলোচ্য বিষয়ে চলে যাব, অপঘাতে মৃত্যু। এই অপঘাত কথাটাই আমার একটু আপত্তি আছে। মৃত্যু মৃত্যুই হয়। আর আমি শুরুতেই একটা কথা বলে রাখি, অন্যান্য জ্যোতিষদের মতন আমি এই করে দেব, এই করলে এই হবে, এইসব আমি বলবো না। মৃত্যুকে প্রতিরোধ করার ক্ষমতা আমার নেই, কারোরই নেই। আমরা মৃত্যুর সময়ও নির্ধারণ করতে পারি না। যা পারি আপনার ছক দেখে একটা সম্ভাবনা বলতে, সেটা যে সত্যিই হবে সেটাও আমি বলবো না। হঠাৎই দেবলীনা এসে টিভিটা অফ করে দিয়ে রাজদীপকে বলল, কি হয়েছে তোমার? এসব প্রোগ্রাম দেখছো? তা এই কি পরবর্তী খুনের প্রেডিকশন করবে নাকি? করতেই পারে দেবু। মানে এখানে বসো, বলছি। দিয়া কই? দিয়া পড়ছে। আচ্ছা বলো, কি বলছিলে? শোনো তাহলে, গত মাসের 15 তারিখে জোড়া খুন হয়, আর 14 তারিখ নাগাদ খুনি ওপেন টেলিভিশনে আমাকে চ্যালেঞ্জ করে। জয়ের দেখানো প্যাটার্ন অনুযায়ী সবটাই 100% মিলে যায়। এবারের ভিকটিম সুনন্দিতা সেন, আবৃত্তিকার, প্রাপ্ত রাশি কন্যা, নিজের রাশি বৃশ্চিক। সৌমেন তরফদার, প্রাপ্ত রাশি সিংহ, নিজের রাশি ধনু। তার মানে আমরা খুনিকে খোঁচাটা সঠিক জায়গাতেই মেরেছি। সবই তো বুঝলাম, কিন্তু এই সব কিছুর মধ্যে এই অ্যাস্ট্রোলজার ঢুকছে কি করে? সেটাই তো কথা। এই জিনিসটা প্রথম নজর করে অগ্নিব। সেই জয়কে বলেছিল যে হঠাৎই একদিন টিভি দেখতে দেখতে এই লোকটার প্রোগ্রাম ওর নজরে পড়ে। ও পরে আমাদেরও দেখিয়েছিল যে একটা প্রোগ্রামে ও বলছিল যে ওর প্রেডিকশন অনুযায়ী খুন হচ্ছে। আমি প্রথমে ব্যাপারটায় মাথা না ঘামালেও এই জোড়া খুন হওয়ার পর আমি এই ব্যাপারটা একটু নড়ে চড়ে বসি। কোনো লিড তো পাচ্ছিলাম না, কিন্তু এক্ষেত্রে যদি পাই। তা কিরকম লিড পেলে শুনি? অনেকটাই। এই যে মৃত্যুঞ্জয় শাস্ত্রী, এই লোকটা খুবই স্যাডিস্টিক একটা লোক। অনাথ, ছোটবেলা কাটিয়েছে জুভেনাইল হোমে, কারণ মাত্র 10 বছর বয়সে নিজের প্রাইভেট টিউটারকে মাথায় বটি দিয়ে কুপিয়ে খুন করে। এর বক্তব্য ছিল টিউটারটি নাকি ওর বোনকে রেপ করে খুন করেছিল। বোন কিছু মাস আগে মারা গেছিল ঠিকই, কিন্তু তার মৃত্যুর কোনো কারণ কেউ জানতে পারেনি। এ বাবা, এ তো সাংঘাতিক লোক। তো আমি এখন এর অনুষ্ঠান দেখছিলাম। লোকটা খুব অদ্ভুত কথা বলে, যেন এর কাছে এই খুনগুলো কোনো ম্যাটারই করে না। আর হয়তো এ মানসিকভাবে সুস্থও নয়। মানে হতেই পারে যার ব্যাকগ্রাউন্ড এতটা ডার্ক ছিল। কিন্তু এই সমস্ত ভিকটিমরা কি এর কাস্টমার ছিল? গুড কোয়েশ্চেন দেবু। আনফরচুনেটলি সবাই না, তবে সবারই কানেকশন এর সাথে ছিল। যেমন অভিষেক বা শালিনী, এদের মা ছিল ওর কাস্টমার। আবার সুনন্দিতা ছিল নিজেই মৃত্যুঞ্জয়ের রেগুলার কাস্টমার। মোটের ওপর সবাই মৃত্যুঞ্জয়ের সাথে সম্পর্কযুক্ত। বুঝলাম। বলছি একটা কথা বলবো? বলো। বলছি আমিও না এর কাছে একবার দেখিয়েছিলাম, মানে আমি আর দিয়া। এ বাবা, কবে? তাও 4-5 বছর হবে। এখন বলছো তুমি? কিছুটা বিরক্তির সাথেই কথাটা বলে রাজদীপ। কি বলতাম, তুমি তো এসব মানুই না।
আর যদি জানতাম এ খুন করবে তাহলে হয়তো যেতাম না। আচ্ছা আমি উঠি, রান্নাটা বসাই। তুমি কিন্তু প্লিজ সাবধানে থেকো। আচ্ছা বাবা ঠিক আছে। আর তাছাড়া আমি সুপার কপের বউ না, আমারও সব কিছু হবে না। বলেই হেসে উঠে যায় দেবলীনা। রাত্রি প্রায় 9টা। জয়ের কেবিনের বাইরে নক করার শব্দ হয়। জয়দা, আসবো? আয় আয় অগ্নিব, বস। জয়দা। কি রে, কি হয়েছে? এরকম শুকনো শুকনো লাগছে কেন? জয়দা বলছি, কাল সকালটা একটু ছুটি দেবে? কেন রে? আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। অগ্নিভোর গলা ধরে আসে। ও মাই গড, আই এম সো সরি। ইটস ওকে জয়দা। কি হয়েছিল ওনার? আমি নিজেও জানি না। আসলে বাবা আমাদের সাথে থাকতেন না। বাবা কলকাতাতেই থাকতেন। আমি মায়ের সাথে ছোট থেকেই কানাডায় থাকতাম। মায়ের কাছে শুনেছিলাম বাবা ফিজিক্সের প্রফেসর। এত নিজের পড়াশোনা নিয়ে পাগল থাকতো, সময় দিতে পারেনি মাকে। তাই বিয়ের 2 বছরের মধ্যেই বাবাকে ছেড়ে মা চলে আসে। আমি তখন মোটে 3 মাসের। আচ্ছা, তারপর? তারপর আমি ঠিক করি কলকাতায় এসে আমি বাবার সাথে দেখা করব। কিন্তু আমি আসার 5 দিন আগেই। কাম ডাউন অগ্নিভ, শোন, কাল পুরো দিন তুই ছুটি নিতে পারিস। থ্যাংক ইউ জয়দা। আরে না না, ঠিক আছে। আচ্ছা, তোর বাবার নাম কি ছিল? ডক্টর আর্যদেব সামন্ত। আমি মায়ের সারনেম ইউজ করি। ওকে, এলাম জয়দা। আচ্ছা, নামটা খুব শোনা শোনা লাগছে। ঠিক আছে, যাই হোক, তুই যা এখন। অগ্নিভ চলে যেতেই জয়ের ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে জয় বলে ওঠে, রাজ বল। অনেক ইনফরমেশন পেয়েছি, তোর সাথে আলোচনা করতে হবে। কাল যাবো তোর অফিসে। অফিসে না, বাড়িতে আয়। আচ্ছা। পরের দিন সকালে রাজদীপ জয়ের বাড়িতে এসে সবটা বলে। যা যাবতীয় তথ্য সে এই 15 থেকে 16 দিন ধরে জোগাড় করতে পেরেছে। তার মানে জয়, আমরা খুনিকে পেয়ে গেছি। কিভাবে? এই যে এতগুলো ঘটনা, মৃত্যুঞ্জয়ের ছোটবেলার খুন, এইসব ভিকটিমরা এর কাছেই যেত। তাতে করে কিভাবে প্রমাণ হয় যে মৃত্যুঞ্জয় খুনি? হয় না। এই পুলিশের চাকরিটা কে করে? এগুলো শুধুই তো কোইন্সিডেন্ট। মেবি ও খুন করেছে, কিন্তু কোনো পোক্ত প্রমাণ নেই আমাদের হাতে। কোনো ফিঙ্গারপ্রিন্টস বা অন্য কিছুই নেই। আমরা ওকে অ্যালিগেশনটা দেব কিভাবে? আর সব থেকে বড় কথা, শেষ 2টো খুনের সময় ওর লাইভ অনুষ্ঠান চলছিল। ওর কাছে পোক্ত অ্যালিবাই থাকবে যে ও সেই সময় ছিল না। হতেই তো পারে ও আগে খুন করে লাশ ওখানে লুকিয়ে রেখেছিল। অসম্ভব কিছুই না। কিন্তু অগ্নিবর সাথে তুই যাচ্ছিস, এটা ও কি করে জানলো? পয়েন্ট। তার মানে বলছিস ও একা নয়। মেবি অর মে নট বি। এত সহজে কিছু বলা যায় না, কিন্তু যেটা করতে পারিস, লোকটার উপর নজর রাখ, বুঝতে দিস না। ওকে, তাহলে সেপ্টেম্বরের মধ্যে ওকে আরও 2টো খুন করতে হবে। আচ্ছা, আমি চললাম। হোস্টেলে ফিরতে বড্ড দেরি হয়ে গেছে প্রিয়ার। সত্যি সুতনুটাও না এতক্ষণ থাকবে না বলেছিল ও, তাও সুতনুই ওকে জোর করে আটকে রাখলো। তা যাই হোক, এই অন্ধকার রাস্তাটা তাকে একাই পেরোতে হবে। হঠাৎ তার মনে হলো কেউ দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসছে। পেছনে ঘুরতে যাবে, হঠাৎই কেউ এসে তার মুখ চেপে ধরে। প্রিয়া চিৎকার করতে যায়। রহস্যময় ব্যক্তিটি বলে, আরে এত চিৎকার যে কেন করো? হ্যাঁ বলছি না, মৃত্যুকে ভালোবাসতে শেখো, এই ভয়টা আর লাগবে না।
বলেই নিজের ধারালো ছুরিটা বের করে প্রিয়ার গলায় চালিয়ে দেয়। আজ 4 আগস্ট। অগ্নিভ বাবার মৃত্যুবার্ষিকী পালন করে আজ অফিসে জয়েন করেছে। লোকমুখে তার বাবার কথা সে অনেক শুনেছে। তার বাবা নাকি খুব পরোপকারী মানুষ ছিলেন। তার খুব দেখার ইচ্ছা ছিল মানুষটাকে, কিন্তু অগ্নিভ, অগ্নিভ! মনীষার চিৎকারে সম্বিত ফেরে তার। কি হয়েছে? জয়দা কই? কেবিনে। জলদি ডাক, সর্বনাশ হয়ে গেছে। মনীষার গলায় আতঙ্কের সুর। অগ্নিভ সরাসরি চলে যায় জয়কে ডাকতে। জয় নিচে এসে দেখে ওর জন্য একটা চিঠি অপেক্ষা করছে। নমস্কার জয়বাবু, আপনাকে আমার খুব ভালো লাগে জানেন তো। আপনার এত বুদ্ধি, আপনার তো মশাই পুলিশে থাকা উচিত। ও, আপনি তো আবার চোখের মাথা খেয়েছেন, তা সেই মাথা খাওয়া চোখ দিয়েই কিন্তু আপনি আমার ছক ধরে ফেললেন। বাহ! তাই আমি আপনাকে একটা উপহার পাঠালাম। বাড়িতে তো আপনি একাই থাকেন, আজীবন ব্রহ্মচর্য পালন করবেন বলে আপনার বাড়ির দরজাতেই আমার একটা গিফট রয়েছে। এতেই আপনার তারপর সেখানে কুখ্যাত আমেরিকান সিরিয়াল কিলার জোডিয়াকের সাইন। চিঠিটা পড়ে রাগে দাঁত কড়মড় করতে করতে জয় বলে, বাস্টার্ড। গাড়িতে যেতে যেতে জয়ের বারবারই মনে হচ্ছিল ডেভিড ফিঞ্চারের 7 সিনেমাটির কথা, যেখানে বাইবেলে বর্ণিত 7 রকমের পাপকে উপলক্ষ করে খুনি একের পর এক খুন করে। যদি ধরেও নেয় মৃত্যুঞ্জয় খুনি, তাহলেও সে কিন্তু মানুষের পাপকেই দায়ী করেছে এই খুনগুলোর বিষয়ে। যেন সবকিছু বড্ড মিলে যাওয়া লাগছে জয়। মৃত্যুঞ্জয়ের ডার্ক পাস্ট, ডিস্টার্ব চাইল্ডহুড, এই সব কিছুর কারণে সন্দেহ ওর উপরেই হচ্ছে, কিন্তু প্রমাণ কই? জয়দা! অগ্নিভোর ডাকে সম্বিত ফিরে পাইছে। তার বাড়ির সামনে অনেক লোকের ভিড়। রাজদীপও তার দল নিয়ে এসে গেছে। গাড়ি থেকে নেমে জয় এগিয়ে যায়। অগ্নিভও আসে পেছনে পেছনে। একটা কফিনের মধ্যে লাশটাকে পাঠানো হয়েছে। লাশটাকে দেখেই অগ্নিভ বমি করে ফেলে। জয়ের মতো সবল চিত্তের মানুষও আঁতকে ওঠে লাশটা দেখে। কোনো স্বাভাবিক খুনি এমনভাবে খুন করতে পারে না। মেয়েটার গলা কেটে যেন ভেতরে বারবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। মাথাটা কোনো রকমে শরীরের সাথে আটকে আছে যেন। জয়ের অনেকটা ব্যোমকেশে পড়া রক্তমুখী নীলার কথা মনে পড়ে গেল। এই খুনি নির্ঘাত মানসিক ভারসাম্য হারিয়েছে। রুমাল দিয়ে নাক মুখ চেপে একটু ঝুঁকে দেখে মেয়েটার হাতে খোদাই করা রয়েছে কর্কট। জয়! রাজদীপের ডাকে পেছন ফিরে জয়। এই দেখ, এটা পেলাম, লাশের সাথে ছিল। বলে একটা ডিকটাফোন সে জয়ের হাতে দেয়। জয় সেটা চালায়। অদ্ভুতুরে গলায় কথা শুরু হয়। হ্যালো জয়বাবু, আশা করি আমার গিফট আপনার ভালো লেগেছে। প্রিয়া চন্দ, নার্সিং স্টুডেন্ট, মকর রাশির জাতক। যদিও কর্কটের চিহ্ন দেখে আপনি বুঝতেই পেরে গেছেন এই মেয়েটা খুব উচ্ছৃঙ্খল জীবন কাটাতো। যখন তখন হোস্টেলের বাইরে যাওয়া এইসব লেগেই ছিল, আর ঝগড়া করতো খুব বেশি। গলার জোর ছিল, তাই এর ভোকাল কর্ডটা আমি ছিঁড়ে বের করে দিয়েছি। কেমন হলিউডের সাসপেন্স মুভি থেকে কেমন একটা ভায়োলেন্ট সাউথ কোরিয়ান থ্রিলারে কনভার্ট হচ্ছে না গল্পটা? তা তো হবেই, আপনি একজন সাইকোকে চ্যালেঞ্জ করেছেন যে। গুড বাই। পরের মাসে আরো 2টো খুন হবে, তারপরই আমিও শান্ত হয়ে যাব। পারলে তার আগে আমাকে আটকান। নমস্কারান্তে, আপনার কলকাতার জোডিয়াক। মেসেজটা শোনার পর জয়ের ফর্সা কান যেন লাল হয়ে যায় রাগে। অগ্নিভ ততক্ষণে মুখে জল দিয়ে এসেছে। সে জিজ্ঞাসা করে, এবার কি হবে? জয়, আমাকে যেতে হবে, বডি পোস্টমর্টেমের ব্যবস্থা করতে হবে। রাজদীপ এসে বলল কথাগুলো। তুই যা, আর কিছু ইনফরমেশন এলে আমাকে জানাস। একদম। রাজদীপ চলে যেতেই অগ্নিভকে উদ্দেশ্য করে জয় বলে, ঘরে আয় তুই। জয়দা। ঘরে এসে অগ্নিভ প্রশ্ন করে, কি করবে এবার? এই তো মানে সেটাই তো রে, আমাদের প্ল্যান আমাদের উপরেই অ্যাটাক করলো।
ভেবেছিলাম ওর কনফিডেন্স ভেঙে যাবে, তা না, এই তো দেখছি আমাদের জানিয়ে জানিয়ে খুন করছে। আগে একটা করে করছিল, আর এখন তো। আচ্ছা জয়দা, ওই যে চিঠিটা লিখেছিল ওটা থেকে কোনো লিড পাওয়া যায় না? লেখাটা দেখেছিস কেমন অস্পষ্ট টেরা বেকা? ও বাঁ হাত দিয়ে লিখেছে ওটা। আসলে ডান হাতে লেখার সময় আমরা যতই অন্যের লেখা নকল করি না কেন, আমাদের যেটা রাইটিং হ্যান্ড বেশিরভাগেরই সেটা ডান হাতেরই হয়। তার কিছু স্পেশাল স্ট্রোক থাকে যেটা শুধু তারই হয়, কিন্তু অন্য হাত দিয়ে লিখলে যেমনই লিখিস না কেন সেই স্ট্রোক আর থাকবে না। হ্যান্ড রাইটিং এক্সপার্টরাও এই লেখাটাকে ক্র্যাক করতে পারবে না, তারাও জুত করতে পারবে না। আচ্ছা বলছিস, রাজদা আমাকে মেল করেছিল, তোমার সাথে কথাও হয়েছে ওই মৃত্যুঞ্জয়ের ব্যাপারটা নিয়ে? রাজ মৃত্যুঞ্জয়কে স্টাডি করেছিল। ওর অনেক পাস্ট হিস্ট্রি আছে, ক্রিমিনাল হিস্ট্রি। 10 বছর বয়সে খুন করে, এইরকম অনেক কিছু। তুমি কি মনে করো জয়দা এই খুনি? আরে না না, আমার মনে করার কিছু নেই, আমি প্রমাণের উপর চলি। আর কোনো মোটিভ পাচ্ছি না। যে ধরলাম লোকটা সাইকো, কিন্তু এতদিন আমার এটাই মাথায় আসছে না, এতদিন চুপ থাকলো কেন? হয়তো সুযোগের অপেক্ষা বা প্রি অ্যাসাইন্ড কোনো ঘটনার। যেরকম জয়দা, যেরকমটা মহাভারতে হয়েছিল, শ্রীকৃষ্ণ যেরকম শিশুপালের 100 অপরাধ পর্যন্ত অপেক্ষা করেছিল, আমার মনে হয় মৃত্যুঞ্জয়ের সেরকম কোনো মোটিভ আছে। হতেই পারে, কিন্তু সেটা তো তার সাথে কথা না বলে বোঝা যাবে না। আর পুলিশ ওকে জেরা করবে কি বেশিসে? পুলিশ কেন জেরা করবে জয়দা? আমরা করব। আমি ভাবছিলাম যদি আমরা আমাদের চ্যানেলে ওকে চিফ গেস্ট বানিয়ে কোনো প্রোগ্রাম করি, সবাই শুনুক ওর কথা। এতে যদি ও খুনি হয় তাহলে ও রাজি হবে না, কারণ ও তোমার মুখোমুখি হবে না। আর যদি রাজি হয় তাহলে তুমি ওর মনের ভাব আজ করে নিতে পারবে, আই গেস। ইমপ্রেসিভ। তাহলে উই শুড প্রসিড। শোন, আজ 5 আগস্ট, 26 দিন আছে। এই 26 দিনে ও খুন করবে না। আর যদি এখানে ওকে ডাকি, ও সন্দেহ করে ফেলবে। আমরা যে ওকে খুনি হিসাবে সন্দেহ করছি সেটা ওকে বুঝতে দিলে চলবে না। যদি ও খুনি হয়, আমি চাই ও এটাই ভাবুক যে ও আমাদের থেকে এগিয়ে। একদম জয়দা। আচ্ছা, তাহলে 25শে আগস্ট আমরা এটার ডেট ফাইনালাইজ করি। ওকে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এসে উপস্থিত হলো। মাঝের 20 দিন সেরকম কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। জোডিয়াক তার কথা রেখেছে, নতুন কোনো ঘটনা ঘটেনি। আজ 25শে আগস্ট 24/7 নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান রাশিচক্র, দ্য সাইকেল অফ স্যালভেশন। প্রধান অতিথি আচার্য মৃত্যুঞ্জয় শাস্ত্রী। ইন্টারভিউ করবে জয় নিজেই, কারণ এরকমটাই মৃত্যুঞ্জয় চেয়েছিল। হ্যালো, আচার্য মৃত্যুঞ্জয় শাস্ত্রী বলছি। নমস্কার, আমি জয় বক্সি বলছি 24/7 নিউজ থেকে। আরে নমস্কার নমস্কার, বলুন কি দরকার? আসলে আমরা একটা অ্যাস্ট্রোলজিক্যাল শো করছি, আপনি যদি আমাদের চিফ গেস্ট হয়ে আসেন। অবশ্যই, কেন হব না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ইন্টারভিউটা আপনি করবেন, অন্য কারোর কাছে আমি ইন্টারভিউ দেব না। জয় হতবাক হয়ে গেছিল এই আবদারে। হিরে দিয়ে যেভাবে কাজ কাটা হয় সেরকমভাবে জয়ের তীক্ষ্ণ বুদ্ধিকে বারবার ফালাফালা করে ফেলেছিল মৃত্যুঞ্জয়। জয় ভেবেছিল হয়তো সে জয়কেই এড়িয়ে যাবে, কিন্তু না, সে জয়ের সামনে আসতে চায়। সন্ধে 6:30টায় 24/7 নিউজ চ্যানেলে এসে ঢুকল মৃত্যুঞ্জয়। জয় তাকে ওপর থেকে নিচ অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। খর্বকায় ব্রাহ্মণ,
গায়ের রং শ্যামলা, কপালে লাল টিকা, গলায় গেরুয়া উত্তরীয়, পরনে সাদা পাঞ্জাবি ও কালো জিন্স, চোখে গোল চশমা। এসেই জয়কে নমস্কার করল সে। নমস্কার মিস্টার বক্সি। নমস্কার শাস্ত্রীবাবু। অবশেষে 7টায় শুরু হলো প্রোগ্রামটি। যথাযোগ্য ভূমিকা দিয়ে অনুষ্ঠান শুরু করে জয়। নিউজ রুমে বসে নখ কামড়াতে কামড়াতে দেখছে অগ্নিভোগ, আর বাড়ি থেকে দেখছে রাজদীপ। জয় কি আদৌ পারবে মৃত্যুঞ্জয়ের মনস্তত্ত্বকে বুঝতে? নমস্কার মৃত্যুঞ্জয় বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। তাহলে সরাসরি চলে আসি আমাদের প্রশ্নোত্তর পর্বে। দর্শকদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বাছাই করা প্রশ্ন থাকবে আজকের অনুষ্ঠানে। আচ্ছা, তো সেগুলো দর্শকদের প্রশ্ন না বলে আপনারই প্রশ্ন বলি। বাছাই তো আপনিই করেছেন। জয় একটু অপ্রস্তুত হয়ে পড়ে, তাও সে পরিস্থিতি কাটিয়ে বলে, সে তো 100 বার। জনতার যা প্রশ্ন সেগুলো আমাদের প্রশ্ন, কারণ আমরাই তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আচ্ছা, অনেক অনুষ্ঠানে দেখা যায় আপনি অপঘাতে মৃত্যু নিয়ে একটা বিশেষ মন্তব্য করেন। এর পেছনের ব্যাখ্যাটা কি আপনি দিতে পারবেন? আচ্ছা দেখুন, আমার এই অপঘাত শব্দটাই আপত্তি। যদি দেখতে যাই তাহলে বুঝবো যে প্রত্যেক মৃত্যুই অপঘাত, কিন্তু আমরা সেটা কি বলি? তাই আমি বলি অপঘাতের মৃত্যু এই কথাটাই ব্যবহার করা উচিত নয়। আচ্ছা, তাহলে এই যে কলকাতা শহরে এইরকম ভাবে লোকজন খুন হচ্ছে, সেটাও অপঘাত নয় বলছেন? না, একদমই না। এগুলো অবশ্যম্ভাবী মৃত্যু। এই মৃত্যুর কারণ দোষ, মানুষের দোষ। আজ আমাদের দোষ অনেক ওপরে চলে গেছে জয়বাবু। দোষ যে হচ্ছে সেটা কি করে বুঝছেন? যেভাবে আপনি বুঝবেন না। দেখুন, শুধু একজন মানুষ অন্যজন মানুষের সাথে অন্যায় করলেই কি সেটা অন্যায়? আর বাকি জীব, এই প্রকৃতি, এই সমাজের সাথে যে অন্যায় হচ্ছে তার বেলা আজ মহাকাল তার বদলা নিচ্ছে। তার মানে আপনি বলছেন মানুষ তার কৃতকর্মের ফল পাচ্ছে? একদম। আর মহাকাল কখন কাকে কি রূপে শাস্তি দেবেন সেটা আপনার আমার ভাবনার বাইরে। তাহলে আপনি কেন নন এতটা নিশ্চিন্ত? আপনি? কারণ আমি জ্ঞানত অবস্থায় কোনো পাপ করিনি। নাকি আপনার রাশি খুনের তালিকায় নেই বলে? ও আচ্ছা, মেষ বলে বলছেন। আচ্ছা জয়বাবু, আপনার জন্ম সময়টা বলবেন প্লিজ? ওকে, 23শে নভেম্বর 1985, দুপুর 12টা 15। আচ্ছা জয়বাবু, আমার ছক বলছে আপনার রাশিও মেষ, তাহলে আপনিও নিশ্চিত তো? জয় এবার ধাবড়ে যায়। মৃত্যুঞ্জয় বলে, দোষ সবার আছে, এবার দোষ কতটা সেটা মহাকাল বিচার করবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর মৃত্যুঞ্জয় জয়কে বলে গেল, আপনার সাথে সাক্ষাৎটা ভুলতে পারবো না। বিদ্বান আপনি, আপনি সব জায়গায় সম্মান পাবেন, রাজারা সেটা পাবে না। রাজার ঘরের প্রদীপ নেভানোর সময় এসে গেছে। বলেই মৃত্যুঞ্জয় বিদায় নেয় জয়ের কাছ থেকে। জয় তাকিয়ে থাকে তার গমন পথের দিকে। তার মানে তুইও শিওর যে মৃত্যুঞ্জয়ী খুনগুলো করেছে? খানিকটা উচ্ছ্বাসের সাথে রাজদীপ জয়কে কথাটা জিজ্ঞাসা করে। সেপ্টেম্বর মাস পড়ে গেছে। মৃত্যুঞ্জয়ের সাথে সেই অনুষ্ঠানের 1 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। এর মাঝে রাজদীপ এবং তার দল নিহত প্রিয়াচন্দ্রের সমস্ত রিপোর্ট জোগাড় করেছে। মেয়েটির বাবা ছিল মৃত্যুঞ্জয়ের ভক্ত এবং মৃত্যুঞ্জয় নাকি বারবার ভবিষ্যৎবাণী করেছিল প্রিয়ার হত্যার সম্ভাবনার কথা। সমস্ত সূত্র এবং প্রমাণ এটাই ইঙ্গিত দেয় যে মৃত্যুঞ্জয়ই এসবের পেছনে রয়েছে। তার অন্ধকার অতীত, মানসিক অবসাদ আর স্যাডিজম সব মিলিয়ে মিশিয়ে হয়তো তাকে বানিয়ে তুলেছে কলকাতার জোডিয়াক। নিজের মেষ রাশিকে অক্ষত রেখে ঘটিয়ে চলেছে সে একের পর এক হত্যালীলা। আজ জয় রাজদীপকে ডেকে পাঠিয়েছে কতগুলি বিষয় নিয়ে আলোচনা করবে বলে। দেখ, আমি সামনে থেকে লোকটার সঙ্গে কথা বলেছি। লোকটা অসুস্থ এবং বিপজ্জনক। যেন এই খুনগুলো ওর করাই উচিত কাজ বলে মনে করে। তাহলে কি করণীয়? শেষ যে রাশির জাতকরা বাকি,
মানে কুম্ভ আর মীন, সেই রকম লোকজনদের সতর্ক করা। আর কি জয়? আর একটা জিনিসটা আমার খালি মনে হচ্ছে, আমি জানি না, আমি ভুল হতেও পারি আবার ঠিক হতেও পারি। মৃত্যুঞ্জয়ের কথাগুলো, বিশেষ করে ওই কথাগুলো বলে সব অনুষ্ঠানে, ওই যে প্রবাবিলিটি থিওরি ব্যবহার করে না লোকজনের ভাগ্য বলে, এই কথাগুলো আমার খুব খুব শোনা লাগছে, খুব শোনা লাগছে। কোথাও যেন আমি শুনেছি এগুলো। কোথায়? আরে সেটাই তো মনে করতে পারছি না কোথায়। আচ্ছা ছাড়, এখন খুব সাবধানে স্টেপ ফেলতে হবে। আমি যদি আরো কিছু বুঝতে পারি তোকে জানাবো, ঠিক আছে? চল আমি আসি। আজ 5ই সেপ্টেম্বর। দিয়াশার স্কুলে আজ টিচার্স ডে কাম প্যারেন্ট টিচার্স মিট। রাজদীপের সেরকমভাবে যাওয়া হয় না, দেবলিনাই যায়। এবার দিয়াশার জেদ ধরেছে। বাবা, ও বাবা, বাবা যাবে না তুমি এবারেও? না রে মা, খুব চাপ এখন। দেবলিনা পাশে এসে বসে বলে, বাবার অনেক কাজ মা, বাবা পরের বার যাবে, এবার আমরা যাই কেমন? তারপর রাজদীপের কাঁধে হাত রেখে একটা আশ্বাস সূচক হাসি হাসে সে। সত্যি তার এই ব্যস্ত জীবন নিয়েও দেবলিনার কোনোদিন কোনো অভিযোগ নেই, আর ছিলও না, আজও নেই। দেবলিনার কপালে হালকা চুমু খেয়ে রাজদীপ বেরিয়ে পড়ে লালবাজারের উদ্দেশ্যে। সেপ্টেম্বর পড়ে গেছে, যে কোনো দিন দুটো খুন হতেই পারে। সন্ধ্যাবেলায় জয় তার কেবিনে বসেছিল তার অবসর কাটানোর সামগ্রী নিয়ে। শব্দছক, সামনে জলজল করছে নতুন পেন স্ট্যান্ডটা, আর একটা দামি পেন। দুপুরবেলায় হঠাৎই এসব নিয়ে হাজির হয়েছে অগ্নিভ। জয়দা আসবো? আয়। জয়দা, হ্যাপি টিচার্স ডে। আরে মানে এসব কি? এই যত সামান্য আমার টিচারের জন্য। আরে তুই না, সত্যি এসব কেউ করে? করে, আমিও করি। আর সত্যি বলতে কি জয়দা, তুমি যেভাবে আমার ওপর বিশ্বাস দেখিয়েছ, নিজের হাতে আমাকে কাজ শিখিয়েছ, তোমার জন্যই তো আজ আমি। আরে না না, তুই করেছিস তোর যোগ্যতায়, আমি জাস্ট গাইড করেছি তোকে। সে যাই হোক, এই পেনটা লিখবে কিন্তু। ওকে আমি যাই, অনেক কাজ বাকি আছে। যা। তো সেই দামি পার্কারের পেনটা দিয়েই সে আজ শব্দছক পূরণ করছে। হঠাৎ ওপর নিচে মেলানোর সময়ই ক্লুটা দেখে, রাজার ঘরের প্রদীপ, 4 অক্ষরে লিখতে হবে। উত্তরটা জয়ের মাথায় ঘুরতেই আটকে ওঠে সে। মনে পড়ে যায় মৃত্যুঞ্জয়ের শেষ কথা, রাজার ঘরের প্রদীপ নেভানোর সময় হয়ে গেছে। তার মানে সর্বনাশ, পরবর্তী শিকার রাজদীপ। আরো মনে করতে থাকে সে, মনে পড়তে থাকে মৃত্যুঞ্জয়ের হাতের ইশারা। একবার ডান হাতের 5 আঙুল, তারপর ডান হাতের 5 আর বাম হাতের 4, তার মানে 49। সর্বনাশ, তার মানে আজ সেই দিন এবং শিকার রাজদীপ। তাড়াতাড়ি অগ্নিভকে ডাকে সে। অগ্নিভ, কি হলো জয়দা? মৃত্যুঞ্জয় উইল স্ট্রাইক টুডে, আর টার্গেট রাজদীপ। আমাদের তাড়াতাড়ি ওকে বাঁচাতে হবে, হারি আপ। তুমি শিওর জয়দা? 500%। দেরি করিস না, ট্রাই টু কল হিজ ফ্যামিলি। আর ওকে আমি কল করছি, হারি আপ। ফোন ধরেই রাজদীপ বলে, কি যা তা বলছিস জয়? ঠিকই বলেছি। আমাকে শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় এই মেসেজটাই দিতে চেয়েছিল। তুই এখন কোথায়? থানায়। ওয়েট, আমরা না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। ফোন কেটে দেয় জয়। অগ্নিভ ততক্ষণে এসে বলে, দিয়ার বৌদি ফোন তুলল না। হোয়াট? দেয়ার লাইভস আর ইন ডেঞ্জার। শোন, এখান থেকে লালবাজার কাছে। উই উইল পিক আপ রাজদীপ অ্যান্ড প্রসিড টু হিজ হাউস। ওকে? ওকে। জয় আর অগ্নিভ গাড়ি বের করে নিয়ে তাড়াতাড়ি লালবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। রাজদীপকে ফোন করে আগেই বলে দেয় এবং বাড়িতে পুলিশ পাঠানোর ব্যবস্থা করে।
জয়, তোর মনে হলো কি করে আমাকেই মারবে ও? মনে হয়নি, ওই বলেছিল রাজার ঘরের প্রদীপ নেভাতে চায়। ও আচ্ছা, তোর আসে কি? সেটাই তো আমিও ভাবছি। আমার তো তুলা, সেটা তো কভার হয়ে গেছে। রাজদীপের কথা শুনে জয়ের মুখ সাদা হয়ে যায়। চেঁচিয়ে বলে, অগ্নিভো, ড্রাইভ ফাস্ট বিফোর ইটস টু লেট। কি হলো জয়? ও দেবলীনা দিয়াকে টার্গেট করেছে। মানে? ইয়েস, আই এম শিওর। রাজ, কল দেম ফাস্ট। রাজদীপের মনে পড়ে দেবলীনা বলেছিল যে সে এবং দিয়া মৃত্যুঞ্জয়ের কাছে গেছিল একবার। সে দেবলীনাকে ফোন করে, কিন্তু ফোন সুইচড অফ। তারা আরও তাড়াতাড়ি বাড়ি পৌঁছায়, কিন্তু এরকম দৃশ্য তাদের দেখতে হবে এটা তারা ভাবতেও পারেনি। পাঠানো দুজন পুলিশ গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে। দরজা খোলা, ঘরের ভেতরে তারা দেখে দেবলীনা আর দিয়াশার নিথর দেহ, আর রক্ত দিয়ে মেঝেতে আঁকা মিঠুন ও বিষ। এই দৃশ্য দেখে রাজদীপ সামলাতে পারে না নিজেকে, ওইখানেই বসে পড়ে সে। অন্যদিকে অগ্নিভো প্রচণ্ড শক পেয়েছে। হঠাৎই বাইরে একটা শব্দে হুঁশ ফেরে জয়। তাড়াতাড়ি অগ্নিভো আর রাজদীপকে বলে, I can feel him. He's still here. হঠাৎই কারোর পালানোর শব্দে জয় ছুটে বেরিয়ে যায়। অগ্নিভো আসে তার পিছু পিছু। রাজদীপ সেখানেই পাথর হয়ে বসে থাকে। জয় বেরিয়ে এসেই দেখে একজন কালো জ্যাকেট পরা বেটে লোক পালাচ্ছে। তাড়াতাড়ি তাকে ধরার চেষ্টা করে সে। খানিকটা দূর দৌড়ানোর পর তাকে ধরেও ফেলে সে। ফাইনালি অনেক লোককে মেরেছ, এবার মুখোশটা খোলো। মুখোশধারী এবার আস্তে আস্তে মুখোশটা খোলে এবং হাসি মুখে মৃত্যুঞ্জয় বলে, শুভ সন্ধ্যা জয়বাবু। তার মানে তুমি এত লোককে তুমি মেরেছ কেন? আরে বলেছি না জয়বাবু, পাপ পাপ। তাই বাচ্চা মেয়েটা কি পাপ করেছিল? পাপের সংজ্ঞা কি সোজা নাকি? আপনার কাছে যা পাপ আমার কাছে হয়তো সেটাই পাপ। তাই আমি এসব করেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের নজরে তুমি পাপী। চলো। বলেই জয় এগিয়ে যায় মৃত্যুঞ্জয়ের দিকে। অগ্নিভো ততক্ষণে সেখানে এসে গেছে। হঠাৎই মৃত্যুঞ্জয় জয়কে পায়ে ধাক্কা মেরে ফেলে দেয়, আর জয়ের চশমা খুলে পড়ে যায়। আমি জানতাম জয়বাবু আপনার একটাই দুর্বলতা। বিশ্বাস করুন, আমি চাইনি মেষ রাশির জাতককে মারতে, কিন্তু আপনি এত ইনসিস্ট করছেন। বলেই সে ধারালো ছুরি বের করে। চশমা ছাড়া অসহায় জয় এধার ওধার হাতটাতে থাকে। মৃত্যুঞ্জয় জয়কে তুলে ছুরি মারতে যাবে, এমন সময় অঘটন ঘটিয়ে ফেলে অগ্নিভো। জয়কে গার্ড করার জন্য সে মাঝখানে আসে এবং মৃত্যুঞ্জয়ের আঘাত লাগে তার পেটে। এবার সেই ঘটনায় মৃত্যুঞ্জয় রেগে আরো কয়েকবার ছুরিকাঘাত করে অগ্নিভোকে। শেষ আঘাত করার আগেই গুলির শব্দ শোনা যায় এবং মৃত্যুঞ্জয় মাটিতে লুটিয়ে পড়ে। জয় আবছা চোখে দেখে রাজদীপ বন্দুক হাতে দাঁড়িয়ে। অন্যদিকে গুরুতর আহত অগ্নিভো মাটিতে লুটিয়ে পড়ে। এরপর পুলিশ ফোর্স আসে, রিপোর্ট লেখা হয়। রাজদীপ যেন পাথর হয়ে গেছে। হাসপাতাল থেকে এসে বডি নিয়ে যাওয়া হয় এবং অগ্নিভোগেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানসিক অসুস্থতা থেকে খুন, এই রূপেই এই হত্যালীলার কারণ বর্ণনা করা হয়। এই ঘটনার 3 মাস পেরিয়ে গেছে। রাজদীপ পুলিশ ফোর্স ছেড়ে দিয়েছে। এখন সে নিজে একটা অরফানেজের সঙ্গে যুক্ত। বোঝাই যায় না 3 মাস আগেও মানুষটা অন্যরকম ছিল, এখন যেন কেমন শান্ত হয়ে গেছে। অগ্নিভো সেরে উঠেছে। হাসপাতাল পৌঁছাতে একটু দেরি করলে হয়তো মারাই যেত। জয়ের মনে এখনো কিছু কিছু জিনিস পরিষ্কার হয়নি, কিন্তু সে তো নিজেই দেখেছে কে খুনি।
অগ্নিভ ঠিক করেছে সে কানাডা চলে যাবে, আর এখানে তার ভালো লাগছে না। সত্যি যা অভিজ্ঞতা তার হলো, জয়ও রাজি হয়েছে অগ্নিভর এই সিদ্ধান্তে। আজ তাই এয়ারপোর্টে জয় নিজে এসেছে অগ্নিভকে বিদায় জানাতে। ফ্লাইটের কিছুক্ষণ সময় মাত্র বাকি। জয় অগ্নিভকে জিজ্ঞাসা করে, ওখানে তোর কাজটা কিরকম? ওই নর্মাল স্টোরি করা, চাইল্ড ম্যাগাজিনের দায়িত্বে থাকবো। আর কি, ওই কার্টুনের গল্প এরকম। আচ্ছা, ভালো। ক্রাইম রিপোর্টিং তাহলে বন্ধু? বলতে পারো, একটা গল্পও ভেবেছি। কিরকম? শোনা দেখি, টাইম তো আছে। শোনাচ্ছি। একটা জঙ্গলে সব জন্তু জানোয়ার একসাথে থাকতো, সবার মধ্যে খুব ভাব ছিল, কিন্তু শেয়াল ছিল মহাধূর্ত। সে সমস্ত ছোট ছোট জন্তুদের শিকার করত। কেউ বুঝতে পারতো না, কিন্তু একটা সাপ এটা দেখেছিল। সে সবাইকে বলার চেষ্টা করত, কিন্তু সাপকে কেউ বিশ্বাস করেনি। একদিন একটা খরগোশকে শেয়াল মেরে ফেলে। সাপটা সেটা দেখে এবং হুঁশিয়ারি দেয় যে সে সবাইকে বলে দেবে, এবং শেয়ালকে তাড়িয়ে মৃত খরগোশের দেহ পাহারা দিতে থাকে। কিন্তু শেয়াল জঙ্গল থেকে সব জন্তুদের ডেকে এনে এটা প্রমাণ করে দেয় যে সাপই হলো আসল অপরাধী, এবং সবাই মিলে বিচারে সাপকে মৃত্যুদণ্ড দেয়। এই সমস্ত কিছু কিন্তু দূর থেকে লক্ষ্য করেছিল সাপের ছেলে। সে ঠিক করলো যে বদলা তাকেই নিতে হবে, শুধু শেয়াল না, গোটা জঙ্গলের উপর থেকে। তাই সে শেয়ালের সাথে হাত মিলিয়ে আবার শিকার শুরু করলো। হঠাৎ ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুরু হয়। Good afternoon, passengers. This is the pre-boarding announcement for flight 37282. বলে, জয়দা, আসি এবার। জয়ও হাসি মুখে অগ্নিভকে বিদায় জানায় এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে। হঠাৎই তার চোয়াল শক্ত হয়ে যায়। কিছু যেন মিলে গেছে ওর মনে হচ্ছে। তড়িঘড়ি অফিসে এসে পুরনো নিউজ রিপোর্ট, 1 বছর আগের আগস্ট মাসের রিপোর্ট বের করতে থাকে সে। তার মনে পড়ে গেছে ডক্টর আর্যদেব সামন্তের কথা। গত বছর অগাস্টে সুইসাইড করেছিলেন তিনি। নিউজ রিপোর্টটা দেখে সে। প্রবাবিলিটি থিওরির সাথে অ্যাস্ট্রোলজির মেলবন্ধন ঘটিয়ে মানুষের ভবিষ্যৎ অনুমান করার জন্য কাজ করছিলেন তিনি। তিনি বলতেন, ভবিষ্যৎ অনুমান করাই যায়, বলা যায় না। যেমন একটা কয়েনের হেড পড়ার চান্স 50% নিশ্চিত রূপে কি হবে এটা বলা যায় না, তেমনি মানুষের ভবিষ্যৎ। জয় বুঝতে পারে মৃত্যুঞ্জয়ের এই কথাগুলো আসলে ডক্টর সামন্তর কথা। তখনই তার ফোনে ফোন আসে অগ্নিভর। ফোনটা রিসিভ করতেই অগ্নিভ বলে, আমি জানি জয়দা, এতক্ষণে তুমি সবটা বুঝে গেছো। আসলে আমি সত্যিটা তোমাকে জানাতে চেয়েছিলাম। আমার বাবার এত বছরের চেষ্টা সব বৃথা হয়ে গেছিল। শুনেছিলাম বাবা সবাইকে বলেছিল চেঁচিয়ে চেঁচিয়ে এই সমস্ত পাথর তাবিজ কবজে মানবেন না, কিন্তু কেউ শোনেনি। এই মৃত্যুঞ্জয় এবং তার বাকি সঙ্গীরাই সবাই মিলে বাবাকে পাগল প্রমাণ করলো। জুটল অপমান। থাকতে না পেরে মানুষটা নিজের স্ত্রীকে শেষ মুহূর্তে সব জানালেন। আমিও ঠিক করেছিলাম বাবাকে আমি এখানে নিয়ে আসব, কিন্তু তার আগেই এখানে এসে আমি মৃত্যুঞ্জয়ের কথা জানলাম, ওর অতীত সবকিছু। লোকটা শুধু বাবাকে পাগল বলেনি, বাবার রিসার্চও হাতড়ে নিয়েছিল। ঠিক করলাম মৃত্যুঞ্জয় এবং ওই সোসাইটি দুটোর ওপর আমার প্রতিশোধ আমি একেবারে নেব। জানলাম মৃত্যুঞ্জয় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। ব্যাস, ওকে আমি বুঝিয়ে দিলাম
গোটা সমাজ নষ্ট হয়ে গেছে এবং প্যাটার্ন বানিয়ে দিলাম, আর খুনও করতে লাগলো। আর উল্টো দিকে আমি ঠিক ঠিক সময়ে তোমাদের ওর ব্যাপারে বলতে থাকলাম। কিন্তু বিশ্বাস করো, আমি বৌদি আর দিয়ের ব্যাপারটা চাইনি। আমি জানতামও না ও এবার এরকম কিছু করবে। জানলে হয়তো আটকাতাম। তাই শেষ অবধি আমিও নিজের জীবন বাজি রেখেছিলাম। ও বুঝতে পেরেছিল আমি ডাবল ক্রস করছি ওকে, তাই আমিও ওকে মারতে চেয়েছিলাম। অতবার আঘাতের কারণই সেটা। আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু তোমাকে বলার সাহস হয়নি, তাই গল্পের আকারে বলেছি। জানতাম তুমি ধরতে পারবে। আসলে এমন একটা শক্তিকে আমি ট্রিগার করেছি যেটার কন্ট্রোল আমার হাতে ছিল না। যাই হোক, ভালো থাকবে। ফোন রেখে দেয় অগ্নিভ। জয় দাঁতে দাঁত চেপে বসে পড়ে। কি করবে? ছোট ভাইয়ের মতো অগ্নিভর সত্যি কি প্রিয় বন্ধু রাজদীপকে বলে দেবে? ভাবতে থাকে জয়। অবশেষে 5 বছর পেরিয়ে গেছে। জয় এই সিরিয়াল কিলিং এর উপর একটা বই লিখেছে, রাশিচক্র, সাইকেল অফ স্যালভেশন, প্রেডিকশন অফ রেভেন্স। কিন্তু বইয়ের কোথাও সে অগ্নিভর কথা উল্লেখ করেনি। অগ্নিভকে একজন সহকারী হিসাবেই রেখেছে। কিলার হিসাবে মৃত্যুঞ্জয়কেই সে দেখিয়েছে। কিন্তু আজও রাতে মাঝে মাঝে সে ভাবে, এই গল্পের ভিলেন কে? মৃত্যুঞ্জয়, অগ্নিভ, নাকি সব জেনে শুনে সত্যিটা লুকিয়ে রাখা সে নিজে? হান্টেড হিস্ট্রিজ, যার পরদে পরদে রহস্য।